আলাইকুম। ল টিচ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয় আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য ল টিচ স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে ট্রান্সফার প্রপার্টি 1882। আজকে আমাদের এই টপিক্সের উপর লেকচার 4। এর আগে আমরা মোটামুটি 3টা লেকচার কমপ্লিট করেছিলাম। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেগুলো ঘুরে আসতে পারেন। তো আজকে আমরা দেখব লিজ বা ইজারা সম্পর্কে। ওকে, এই সম্পর্কে ট্রান্সফার প্রপার্টিজ সেকশন 105 অর্থাৎ ধারা 105-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে লিজ অর্থাৎ ইমুভেবল প্রপার্টি যেগুলো, সেগুলোকে লিজ প্রদান করা হবে। আর লিজ স্থায়ীভাবে প্রদান করার ক্ষমতা হচ্ছে গভর্নমেন্টের। আর যারা মালিক অর্থাৎ প্রপার্টির মালিক, তারা বাড়ি ভাড়া দিতে পারেন লিজ হিসেবে। আচ্ছা, এখন এখানে লিজার এবং লিজি জিনিসটা কি? লিজার মিন্স হচ্ছে ট্রান্সফারার, অর্থাৎ যেই ব্যক্তি লিজ প্রদান করবে, অর্থাৎ তার যে ইমুভেবল প্রপার্টিটা, স্থাবর সম্পত্তিটা, সেই সম্পত্তিটা যে ব্যক্তি দান করবেন অর্থাৎ ইজারা প্রদান করবেন, তাকে বলা হবে কি? তাকে বলা হবে লিজার। আর যেই ব্যক্তি তা গ্রহণ করবেন অর্থাৎ লিজ হিসেবে গ্রহণ করবেন, সেই ব্যক্তিকে বলা হবে লিজি। আর এই যে প্রপার্টিটা আপনি লিজ দিচ্ছেন, তার বিনিময়ে যে অর্থটা গ্রহণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রিমিয়াম, বাংলায় যেটাকে বলা হয় সালামি। আর রেন্ট হচ্ছে প্রজা যেই সময়টুকু অর্থাৎ লিজ গ্রহীতা যেই সময়টুকু ওই প্রপার্টিটা নিজের ভোগ দখলে রাখে, সেই সময়ের জন্য যে রেন্ট অর্থাৎ যেই ভাড়া বা অর্থ বা অন্য কোনো দ্রব্য বা সার্ভিস প্রদান করে, সেটাকে বলা হচ্ছে রেন্ট। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো জানলাম, ইমুভেবল প্রপার্টি অর্থাৎ শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রেই লিজটা প্রযোজ্য। সরকার স্থায়ীভাবে লিজ প্রদান করার ক্ষমতা রাখেন। আর যারা বাড়িওয়ালা অর্থাৎ বাড়ির মালিক যারা, তারা ভাড়াটিয়াকে ভাড়া হিসেবে লিজ প্রদান করতে পারেন অথবা অন্য কোনো কারণে লিজ প্রদান করতে পারেন, বাট অনলি বাড়ি ভাড়া হিসেবে। আচ্ছা, আর লিজর হচ্ছে ট্রান্সফার ইজ কল্ড লিজর। তার মানে যেই ব্যক্তি ইমুভেবল প্রপার্টিটা ট্রান্সফার করবে তাকে বলা হচ্ছে আপনার লিজর, আর যেই ব্যক্তি তা গ্রহণ করবেন তাকে বলা হচ্ছে লিজি। আর এই যে প্রপার্টিটা লিজ প্রদান করা হচ্ছে অর্থাৎ ইজারা দেওয়া হচ্ছে, সেটার জন্য যে অর্থটা গ্রহণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রিমিয়াম বা সালামি। আর যেই মানে প্রজাকে দেওয়া হচ্ছে অর্থাৎ কৃষিজাত বা কারখানাজাত উৎপাদনের জন্য বা যেই কারণেই দেওয়া হোক না কেন লিজটা, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই প্রপার্টিটা নিজের লিজের আন্ডারে রাখছেন, ভোগ দখলে রাখছেন, ততদিন পর্যন্ত ওই প্রপার্টির উপর যে নির্দিষ্ট পরিমাণ সেকশন 106 অর্থাৎ 106-এ বলা হচ্ছে আপনার ডিউরেশন অফ লিজেস ইন অ্যাবসেন্স অফ রিটেন ডকুমেন্ট। তার মানে যখন ইমুভেবল প্রপার্টি লিজ দাতা লিজ গ্রহীতার কাছে লিজ প্রদান করবেন অর্থাৎ ইজারা দিবেন, তখন যদি কতদিনের জন্য ইজারা দেয়া হলো তা যদি নির্ধারিতভাবে উল্লেখ করা না থাকে অর্থাৎ নির্দিষ্টভাবে যদি উল্লেখ করা না থাকে, তখন সেই ক্ষেত্রে দুই ধরনের প্রতিকারের কথা এই 106 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে বলা হচ্ছে সেই ক্ষেত্রে ইয়ার টু ইয়ার যদি হয় তখন 6 মাস পূর্বে নোটিশ দিয়ে লিজ গ্রহীতাকে উচ্ছেদ করা হবে। আর যদি মান্থ টু মান্থ হয় তখন সেই ক্ষেত্রে 15 ডেজ অর্থাৎ বিফোর 15 ডেজ তাকে নোটিশ প্রদান করার মাধ্যমে উচ্ছেদ করা হবে। তার মানে যদি আপনি লিজ প্রদান করেন লিজ গ্রহীতাকে এবং লিজ দেওয়ার সময় যদি কতদিনের জন্য লিজ দিলেন সেটা যদি উল্লেখ না করা থাকে, তখন সেই ক্ষেত্রে যদি সেটা কৃষিজাত দ্রব্য বা কারখানাজাত দ্রব্য উৎপাদনের জন্য লিজ প্রদান করা হয়ে থাকে অর্থাৎ বছরের জন্য দেওয়া হয়ে থাকে, তখন যেই বছর সেই লিজের মেয়াদটা শেষ হবার কথা থাকে, সাধারণ অর্থে মানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই বছরের পূর্বের 6 মাস আগে অর্থাৎ মানে লিজের যে বছরটা সেই বছর শেষ হওয়ার পূর্বে 6 মাস আগে নোটিশ প্রদান করতে হবে এবং নোটিশ প্রদান করার মাধ্যমে লিজ গ্রহীতাকে আপনি উচ্ছেদ করতে পারেন। নোটিশ না দিয়ে কিন্তু কোনো লিজ গ্রহীতাকে উচ্ছেদ করা যাবে না। লিজ দাতা লিজিকে অর্থাৎ যেই ব্যক্তিকে লিজ প্রদান করা হবে লিজ গ্রহীতাকে, সেই ব্যক্তিকে নোটিশ না দিয়ে কোনোভাবেই উচ্ছেদ করতে পারবেন না। আচ্ছা, আর যদি কৃষিজাত দ্রব্য বা কারখানাজাত দ্রব্য ছাড়া অন্য কোনো কারণে যদি লিজ দেওয়া হয়ে থাকে এবং সেখানে যদি নির্ধারিত সময় উল্লেখ করা না থাকে, তখন সেই ক্ষেত্রে মেয়াদ শেষ হবার অর্থাৎ যেই মাসের মধ্যে এবং মাসের জন্য যদি লিস্টটা দিয়ে থাকা হয়, তখন সেই মাসটা শেষ হওয়ার পূর্বের 15 দিনের আগে আপনাকে নোটিশ প্রদানের মাধ্যমে কি করতে হবে?
লিজিকে উচ্ছেদের জন্য একটা নোটিশ প্রদান করতে হবে এবং নোটিশ প্রদান করার পর থেকে 15 দিনের পর থেকে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যদি লিজের মেয়াদ ইয়ার টু ইয়ার হয় তখন সেই ক্ষেত্রে 6 মান্থের পূর্বে তাকে উচ্ছেদ নোটিশটা দিতে হবে। আর যদি মান্থ টু মান্থ হয় তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন সেই ক্ষেত্রে 15 দিন পূর্বে উচ্ছেদ নোটিশটা প্রদান করতে হবে। এটাই বলা হচ্ছে সেকশন 106 অর্থাৎ 106 এ। এখন বলা হচ্ছে সেকশন 116 বলা হচ্ছে এফেক্টস অফ হোল্ডিং ওভার। ওকে, এফেক্টস অফ হোল্ডিং ওভার জিনিসটা কি? এখানে বলা হচ্ছে ধরুন লিজ দাতা লিজ গ্রহীতাকে যেই সময়ের জন্য ইমুভেবল প্রপার্টিটা লিজ প্রদান করা হলো সেই সময়ের অতিক্রম হয়ে যাওয়ার পরও যদি লিজ গ্রহীতা সেই ইমুভেবল প্রপার্টিটাকে নিজের ভোগ দখলে রাখে এবং লিজ দাতা যদি তা জেনে শুনে তাতে পারমিশন প্রদান করে তখন সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে টেনেন্টস অফ হোল্ডিং ওভার। তার মানে আপনি যে প্রপার্টিটা লিজ প্রদান করেছেন লিজ গ্রহীতা সেই এবং যেই মেয়াদ উল্লেখ করে দেওয়া হয়েছে সেই মেয়াদ অতিক্রম হয়ে যাওয়ার পরও যদি লিজ গ্রহীতা তাতে তার ভোগ দখল বজায় রাখে এবং আপনি যদি তাতে পারমিশন প্রদান করেন অর্থাৎ তা যদি মেনে নেন তখন সেক্ষেত্রে সেটা এমনভাবে ধরে নেওয়া হবে যে এটা নতুনভাবে লিজ প্রদান করা হয়েছে, অর্থাৎ পূর্ব থেকে যেটা লিজ হয়ে আসছে সেটা এবং লিজের মেয়াদ যে শেষ হয়ে গেছে সেটাকে আর গণ্য করা হবে না, সেটা এমনভাবে ধরা হবে যেটা নতুন করে লিজ প্রদান করা হয়েছে এবং এটাকেই বলা হয় টেনেন্টস অফ হোল্ডিং ওভার। অর্থাৎ এখানে লিজ দাতা লিজ গ্রহীতাকে অতিরিক্ত সময় যে গ্রহণ করলো লিজ মানে লিজের যে প্রপার্টিটা সেটা যে অতিরিক্ত সময়ের জন্য ভোগ দখল করে আছে সেটাকে পারমিশন দিচ্ছে। আর যদি লিজ দাতা যেই কোনো পারমিশন প্রদান না করে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরও যদি লিজ গ্রহীতা ওই প্রপার্টিতে তার নিজের ভোগ দখল বজায় রাখে এবং তাতে যদি লিজ দাতা কোনো প্রকার কোনো সম্মতি বা পারমিশন প্রদান না করেন তখন সেটাকে বলা হচ্ছে টেনেন্টস অফ সাফারিংস। অর্থাৎ এক্ষেত্রে লিজ দাতা কোনো প্রকার সম্মতি প্রদান করবেন না এবং এখানেই সেকশন 106 অর্থাৎ 106 ধারার আন্ডারে তাকে উচ্ছেদ নোটিশ প্রদান করা হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার আরেকটা কথা হচ্ছে এই সেকশনটা অর্থাৎ স্টিনটা স্যাট অ্যাক্টের অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের আন্ডারে সেকশন 75 এর এটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এবার দেখবো আমরা সেকশন 118। সেকশন 118 এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ অর্থ হচ্ছে বিনিময়, তবে বিনিময়ের মূল শর্ত হচ্ছে উভয় জিনিসই একই রকম হতে হবে। যদি সেটা মানি হয় তাহলে উভয় পক্ষের ব্যাপারটাই মানি হইতে হবে, অথবা যদি সেটা কোনো সম্পত্তি হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে উভয় পক্ষে সেটা সম্পত্তি হবে। তার মানে এক্সচেঞ্জ অর্থ হলো যখন দুই পক্ষ অর্থাৎ দুইজন ব্যক্তি যখন তাদের মধ্যে কনসিডারেশনের মাধ্যমে মালিকানা পরিবর্তন করেন কোনো জিনিসের তখন সেটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ। ধরুন আপনি আরেকজনের সাথে কি করলেন, একটা গাড়ি নিয়ে চুক্তি করলেন যে আমি তোমাকে আমার গাড়িটা দিব, বিনিময়ে তুমি আমাকে আমার গাড়িটা দিবা। এখানে যদি আপনি এই এক্সচেঞ্জ করেন, এই বিষয় নিয়ে যদি আপনি চুক্তি করেন যে আমি তোমাকে এত টাকা দিব, 5 লাখ টাকা দিব, তার বিনিময়ে তুমি আমাকে গাড়িটা দিবা, তখন কিন্তু সেটা এক্সচেঞ্জ হচ্ছে না। তার মানে এক্সচেঞ্জ হওয়ার মূল শর্ত হলো উভয় পক্ষের মধ্যে যেই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে এক্সচেঞ্জের চুক্তি হবে উভয় পক্ষের মধ্যে একই জিনিস থাকতে হবে। যদি সেটা মানি হয় তাহলে উভয় পক্ষের মধ্যেই মানি হতে হবে, আর যদি সেটা কোনো প্রপার্টি হয়ে থাকে তাহলে সেটা উভয় পক্ষের মধ্যেই একই জিনিস থাকতে হবে। এটাকেই বলা হচ্ছে এক্সচেঞ্জ বা বিনিময়। তার মানে এক্সচেঞ্জ সম্পর্কে আমরা যেটা বুঝলাম, এখানে দুইটা পক্ষ থাকবে, দুই পক্ষের মধ্যে একই জিনিস নিয়ে মালিকানা পরিবর্তনের বিষয়টা থাকবে। যদি সেটা হয় মানি তাহলে উভয় পক্ষের মধ্যেই মানি নিয়ে এক্সচেঞ্জ হতে হবে, আর যদি সেটা হয় কোনো প্রপার্টি তাহলে সেই ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে প্রপার্টি থাকতে হবে এবং অবশ্যই উভয় পক্ষের মধ্যে কনসিডারেশন থাকতে হবে। তার মানে আজকে আমরা ফার্স্ট টু লাস্ট যদি আবার একটু রিভিউ করি সেকশন 1 সো আজকে আমরা লিজ সম্বন্ধে আলোচনা করলাম বিস্তারিত সেকশন 105 থেকে নিয়ে শুরু করে সেকশন 160 পর্যন্ত, এবং এছাড়াও আমরা এক্সচেঞ্জ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আলোচনা করলাম। নেক্সট সেশনে আমরা গিফট সম্পর্কে আলোচনা করব।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাতে করে যেটা হবে, আমার চ্যানেলের যত নতুন ভিডিও সবগুলো আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম।